আপনি কি কোনো মুরগিকে পিয়ানো বাজাতে দেখেছেন, বা কোনো বানরকে ওয়েটারের কাজ করতে, বা এমন কোনো ক্যাঙ্গারু যে কিনা বক্সিং ফাইটে মানুষকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে? আপনি হয়তো ভাবছেন এগুলো তো মানুষের কাজ, এগুলো আবার পশু পাখিরা কবে থেকে করা শুরু করলো? মনে হচ্ছে যেন এখন যে কোনো সময় পশু পাখিরা মানুষের চাকরি খেয়ে দিতে পারে। কিছু কিছু পশু পাখি তো অনেক আগে থেকেই মানুষের বিভিন্ন কাজে সাহায্য করে আসছে, যেমন লাইকা নামের কুকুরটি, যে কিনা মহাকাশে যাওয়া প্রথম জীব। 1957 সালে মহাকাশ ভ্রমণে পাঠানো হয়েছিল লাইকাকে, কিন্তু সেই যানটির অত্যাধিক চাপ আর তাপমাত্রা বৃদ্ধির কারণে উৎক্ষেপণের কয়েক ঘন্টার মধ্যেই লাইকার মৃত্যু হয়েছিল। কিন্তু এখন মানুষের বিভিন্ন কাজে এমন কিছু পশু পাখিদের ব্যবহার করা হচ্ছে যা দেখলে আপনি নিজেই বলবেন, এটিও কি আসলেই সম্ভব? নাম্বার 1, আমাদের দেশের রেস্তোরাঁয় ভূতের মুখোশ পরা বেয়ারার দেখা পাওয়া গেলেও এখনো বানর ওয়েটারের দেখা পাওয়া যায়নি। তবে জাপানের কায়াবুকিয়া টেভার্ন রেস্তোরাঁয় এই বানর ওয়েটাররা কাজ করছে। এই হোটেলে খাবার পরিবেশনের সব কাজ বানররাই করে থাকে। এদের সবার আছে আলাদা আলাদা নাম, সেই নামে ডাকলেই হাজির হয়ে যাবে ওয়েটারের ড্রেস পরা বানর। শুধু কি তাই, একদম মানুষের মতো কোনো প্লেট গ্লাস না ভেঙে খাবার পরিবেশন করে এরা। দেখে মনে হবে যেন কোনো মানুষই বেয়ারার কাজ করছে বোধহয়। কিন্তু অন্য কর্মীদের মতো এদের তো আর আর্থিক সুবিধা দিতে হয় না, বরং বেতন হিসেবে বড় আকারের তাজা কলাই বানরগুলোর জন্য বরাদ্দ থাকে। নাম্বার 2, ক্যাঙ্গারু আমাদের অনেকেরই পছন্দ। এটি যেভাবে তার বাচ্চার খেয়াল রাখে, অন্য কোনো প্রাণী তার বাচ্চার এইভাবে খেয়াল রাখে না। ক্যাঙ্গারুকে যে কোনো কিছু শেখালে তারা যে কত নিষ্ঠার সাথে সেটি পালন করে তারই প্রমাণ এই ভিডিওটি। এখানে মানুষের সাথে বক্সিং করছে এই ক্যাঙ্গারু, সাথে সাথে দর্শকদের এন্টারটেইনও করছে। আর কোনো দর্শকই এটি মিস করতে চান না। ক্যাঙ্গারু বক্সিংও করতে পারে, তাও আবার হাজার চেষ্টা করেও মানুষ হারাতে পারলো না ক্যাঙ্গারুটিকে। তবে জেতার পর বোধহয় ক্যাঙ্গারুটির স্বাদ মিটেনি, কেননা এক ধাক্কায় রেফারিকেও রিং থেকে বাইরে ফেলে দিল। নাম্বার 3, মানুষে যেখানে পিয়ানো বাজাতে গিয়ে হিমশিম খেয়ে যায়, সেখানে মুরগি মধুর সুরে বাজাচ্ছে পিয়ানো। বিশ্বাস হচ্ছে না নিশ্চয়ই? ফরাসি পিয়ানো বাদক ইগোরের প্রিয় পোষা মুরগিটির নাম প্যাট্রিক। এটা কোনো বিশেষ খবর নয়, বিশেষ খবর হচ্ছে মনিবের সাথে থাকতে থাকতে পিয়ানো বাজানো শিখে গেছে প্যাট্রিকও। ইগোর যখন পিয়ানো নিয়ে বসতেন, তার কোলে থাকতো প্যাট্রিক। এটি ছিল ইগোর কাছে একটা খেলার মতো। তিনি দেখতে চেয়েছিলেন মুরগির প্রতিক্রিয়া। কিছুদিন পর ইগোর আঁচ করতে পারেন, পোষা মুরগি প্যাট্রিকও পিয়ানো বাজাতে চাইছে। এরপর থেকে ইগোর প্যাট্রিককে পিয়ানোর সামনে ছেড়ে দিতেন। প্যাট্রিকও মুখ দিয়ে পিয়ানোর বোতামগুলোকে ঠোকর দিয়ে বাজাতে শুরু করে দিত। বিভিন্ন সময় প্যাট্রিকের বাজানো সুরের ওপর একটি মিউজিকও তৈরি করে ফেলেছেন ইগোর। একটি মুরগির এমন নৈপুণ্যে বিস্মিত দর্শক শ্রোতারাও। বলা যেতে পারে প্যাট্রিক এখন তারকা মুরগি, এবং সম্ভবত এই পৃথিবীর একমাত্র পিয়ানো বাদক মুরগি। নাম্বার 4, বড় বড় মেলায় হাতির সার্কাস দেখেছেন নিশ্চয়ই, কিন্তু হাতিকে কখনো কি ছবি আঁকতে দেখেছেন? হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। হাঙ্গেরির এক সার্কাস দলের হাতি সান্দ্রা, যে কিনা সার্কাস প্রদর্শনের পাশাপাশি বিমূর্ত সব ছবি এঁকে তাক লাগিয়ে দিয়েছে দর্শনার্থীদের। শুধু তাই নয়, সেই ছবি আবার নিলামেও বিক্রি হচ্ছে। ভারতীয় হলেও হাতিটি হাঙ্গেরির এক সার্কাস দলের সঙ্গে আছে প্রায় 40 বছর ধরে। সার্কাস দলটির একজন সদস্য বলা যেতে পারে সান্দ্রাকে। সান্দ্রা 8-10টা হাতির মতো সাধারণ কোনো হাতি নয়, কারণ শুধু সার্কাস দেখিয়েই সে মানুষকে মুগ্ধ করে না। সার্কাসের পাশাপাশি ক্যানভাসে আপন মনে ছবি এঁকে সান্দ্রা বিস্মিত করছে আগত দর্শনার্থীদের। এই অসম্ভবকে সম্ভব করতে অবশ্য তাকে সাহায্য করছে তার প্রশিক্ষক ফ্লোরিয়ান রিচার। তিনি তুলিতে রং লাগিয়ে দিচ্ছেন, আর সান্দ্রা তার সুর দিয়ে ক্যানভাসে তুলে যাচ্ছেন একের পর এক আঁচড়, যা রূপ নিচ্ছে বিমূর্তের। কিন্তু প্রশিক্ষক ফ্লোরিয়ান রিচার হাতিটিকে কখনো জোর করে দেখিয়ে দেয় না। ওর যখন মন ভালো থাকে ও নিজে নিজেই আঁকে। সান্দ্রার আঁকা এসব ছবি নিয়ে দর্শনার্থীদের আগ্রহের কোনো কমতি নেই। তাই তো নিলামে এসব ছবি বিক্রি হচ্ছে প্রতিটি প্রায় $150 করে। নাম্বার 5, পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হচ্ছে মানুষ। সেটাই তো আমরা সবাই জানি, কিন্তু মানুষের পর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কোনটি?
বিজ্ঞানীদের দাবি মানুষের পর ডলফিনই সবচেয়ে বুদ্ধিমান। তবে এবার তাদের বুদ্ধিমত্তাকে অন্য এক লেভেলে নিয়ে গেল কিছু মানুষেরা। সমুদ্রে পথ হারা নাবিকদের কিনারা খুঁজতে ডলফিনের যেমন সাহায্য করে, তেমনি অথই সাগরে জাহাজ ডুবতে বসলে হাঙরের মতো হিংস্র প্রাণীর হাত থেকেও মানুষকে বাঁচাতে এগিয়ে আসে ডলফিন। ডুবন্ত নাবিকের চারপাশে ঘুরে তৈরি করে ডলফিন বর্ম। তাই যেখানে ডলফিনদের দেখা মেলে সেখানে অনেকটাই নিশ্চিত সমুদ্রচারীরা। মজার ব্যাপার হচ্ছে বাচ্চাদের সঙ্গে এরা খুবই বন্ধুসুলভ আচরণ করে। ছেলে মেয়ে বা শিশু শনাক্ত করার মতো বুদ্ধিও ডলফিনের আছে। এরা অনুকরণ প্রিয় এবং বিভিন্ন আকার ইঙ্গিত সহজেই বুঝতে পারে। এছাড়া সমুদ্রে অনেক সময় মাছ ধরার কাজেও জেলেরা ডলফিনের সাহায্য নেন। বুদ্ধিমান প্রাণীটি মাছের ঝাঁককে তাড়া করে জেলের জালের দিকে নিয়ে যায়। ডুবন্ত নাবিকদের ডলফিন নিজের পিঠে তুলে তীরে পৌঁছে দিয়েছে, এমন ঘটনাও অনেক শোনা যায়। কিছু জায়গায় তো এই ডলফিনদেরকে ট্রেনিংও দেওয়া হয় সমুদ্রে ডুবে যাওয়া মানুষদের উদ্ধার করার জন্য। নাম্বার 6, প্রাচীন ইতিহাস ঘাটলেই মেলে চিঠির আদ্যপান্ত। আগের দিনে রাজা বাদশারা দূর মারফতে রাজ্যের বিভিন্ন তথ্য আদান প্রদান করতেন। সে সময় যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল চিঠি বা ডাক সার্ভিস। মধ্যযুগে চিঠি আদান প্রদানে পায়রা ব্যবহার করা হতো। পায়রাদের পায়ে বেঁধে চিঠি পাঠানো হতো। পায়রারা ছিল সে সময়কার উত্তম ডাকপিয়ন। প্রথম বিশ্বযুদ্ধের সময় গোপন তথ্য সংগ্রহে কবুতর ব্যবহার করা হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ গোয়েন্দা সংস্থার গোপন কবুতর গোয়েন্দা বাহিনী ছিল, যাকে কিনা বলা হতো সিক্রেট পিজন সার্ভিস। এই বিশেষ কবুতর গোয়েন্দা বাহিনীর 1000-এরও বেশি কবুতর সফলভাবে বার্তা নিয়ে ফিরে এসেছিল। জার্মানদের রাডার স্টেশনেও রকেট ছোড়ার স্থাপনা সম্পর্কে কবুতরদের কাছ থেকে তথ্য পাওয়া গেছে। 70 দশকে টাকানা নামে একটি অভিযানের অংশ হিসেবে কবুতর দিয়ে ছবি তোলার বিষয়টি চিন্তা করা হয়েছিল। সিআইএ সে সময় কবুতর দিয়ে ছবি তোলার পরীক্ষামূলক অভিযান শুরু করে। 35 গ্রাম ওজনের ক্যামেরা তাদের শরীরে ঝুলিয়ে দেওয়া হতো। সেই ক্যামেরাগুলো ছিল স্বয়ংক্রিয়। কবুতরের কাজ ছিল সঠিক জায়গা দিয়ে উড়ে যাওয়া। সেই ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো বেশ পরিষ্কারও ছিল। আর এই কাজগুলোর জন্য পায়রাদেরকে বিশেষভাবে ট্রেনিং দেয় মানুষেরাই। নাম্বার 7, খুব বেশি দিন নয়, রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের স্নায়ুযুদ্ধ চলাকালীন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ কাক ব্যবহার করত গুপ্তচর হিসেবে। কাককে আমরা প্রকৃতির ম্যাথর হিসেবে জানি, কিন্তু কাক যে গুপ্তচর হতে পারে এটা হয়তো কেউ কখনো কল্পনাও করতে পারেনি। গোপন মিশনের জন্য প্রশিক্ষণ দেওয়া হতো এই পাখিদেরকে। সিআইএ কাক পাঠাতো জানালায় গোপন মাইক ফেলে আসার জন্য। কাকদের প্রশিক্ষণ দেওয়া হতো 40 গ্রাম পর্যন্ত ওজনের কোনো বস্তু জানালার ধারে ফেলে আসা বা নিয়ে আসার জন্য। যেসব ভবনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকতো সেখানে তাদের পাঠানো হতো। লেজার তাক করে কাকদের কোথায় বস্তুটি ফেলতে হবে সেই টার্গেট বুঝিয়ে দেওয়া হতো, আর ছোট বাতির মাধ্যমে সংকেত দিয়ে তাকে ফিরে আসতে সাহায্য করা হতো। আর সেই নির্দেশনা অনুযায়ী কাক টার্গেট পূরণ করে আবার জায়গা মতো ফিরেও আসতো। নাম্বার 8, এই প্রক্রিয়াটি দুর্বল চিত্তদের জন্য নয়, কেননা এখানে সাপ দিয়ে করানো হয় বডি ম্যাসাজ। অনেকে তো আমরা দূর থেকে সাপ দেখলেই ভয়ে কেঁপে বসি, কিন্তু অনেকে এমনও আছেন যারা ম্যাসাজ করার জন্য চলে যান সাপেদের কাছে। এই প্রক্রিয়ায় জ্যান্ত সাপ আপনার মুখে, ঘাড়ে, বগলে, লেপ্টে থেকে চলাচল করবে। এমনকি আপনার মাইগ্রেনের ব্যথা এবং মাসল পেইনও ম্যাসাজের মাধ্যমে দূর করে দেবে। ইসরায়েলে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে 58 ইউরো খরচ পড়ে। আর এই প্রক্রিয়ায় ব্যবহার করা সাপগুলো ওয়েল ট্রেন্ড, যারা কখনোই আপনাকে কামড় দেওয়ার কথা বা শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার কথা চিন্তাও করবে না। নাম্বার 9, আমাদের নিজেদের বাসাবাড়ির নিরাপত্তা থেকে যুদ্ধক্ষেত্রেও রয়েছে কুকুরের প্রয়োজনীয়তা। তবে আপনি যদি ভেবে থাকেন বিভিন্ন সেন্ট্রিপোস্ট গুলোতে গার্ড দেওয়া এবং পুলিশ অথবা আর্মির টহলেই শুধুমাত্র কুকুরের ব্যবহার রয়েছে, তাহলে আপনার ধারণা সম্পূর্ণ ভুল। সেনাবাহিনীতে বিভিন্ন কাজে কুকুর ব্যবহার করা হয়। যেমন স্কাউট ডগের কাজ হচ্ছে স্নাইপারদের সাথে থেকে তাদের নিরাপত্তা দেওয়ার, শত্রুদের আগমন করার আগে ভাগে নিঃশব্দে জানানো এবং বিভিন্ন ফাঁদ থেকে মালিকদেরকে সতর্ক করা। আছে মেসেঞ্জার কুকুর, যাদের দায়িত্ব হচ্ছে তথ্য বহন করা। মাইনিং ডগের কাজ হচ্ছে শত্রুপক্ষের বসানো মাইন, সেটা ধাতুর হোক বা অধাতুর তৈরি হোক, সেগুলো থেকে আগে ভাগে সতর্ক করা। যুদ্ধের সময় নিজেদের দেশের আহত সেনাদের খুঁজে বের করার কাজেও আসে কুকুর। আর আমেরিকায় তো আর্মিদের বডিগার্ড হিসেবেও ব্যবহার করা হয় আর্মি কুকুরদের। তবে এসব কাজে কুকুরদের দিতে হয় কঠোর ট্রেনিং। আর এদিকে কুকুরকে ব্যবহার করে মার্কিন গবেষকরা অভিনব উপায়ে করোনা রোগী চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছেন।
তাদের যুক্তি, কুকুর নিজের প্রখর ঘ্রাণ শক্তি কাজে লাগিয়ে যেভাবে অপরাধী শনাক্ত করে, তেমনি মানুষের দেহের করোনা সংক্রমণও শনাক্ত করতে পারবে। এ বিষয়ে গবেষণা করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পেনিসিলভেনিয়া ভেটেরিনারি গবেষকরা। কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছেন বিজ্ঞানীরা, যাতে কুকুররাই প্রাথমিকভাবে শনাক্ত করবে করোনা আক্রান্তকে, তারপর সেই আক্রান্ত ব্যক্তিকে আলাদা করা হবে। এখন যদি কুকুরকে ট্রেনিং দিয়ে তার ঘ্রাণ শক্তি কাজে লাগিয়ে কেউ করোনা আক্রান্ত হয়েছে কিনা তা শনাক্ত হলে কিটের জন্য অপেক্ষা করতে হবে না। নাম্বার 10, পাকিস্তানে পঙ্গপালদের আক্রমণ ঠেকাতে 1 লক্ষ পাতিহাসের শক্তিশালী বাহিনী পাঠানোর পরিকল্পনা করেছিল চীন। উত্তর পশ্চিমাঞ্চলীয় সিনজিয়াং অঞ্চলে 20 বছর আগে পাকিস্তানের অনুরূপ পঙ্গপালের মুখে হাঁস বাহিনী ব্যবহার করে পরিস্থিতি সামাল দিয়েছিল চীন। জিজিয়াং একাডেমি অফ এগ্রিকালচারাল সায়েন্সের প্রধান বৈজ্ঞানিক লু লিজি হাঁসদেরকে প্রাকৃতিক সেনাবাহিনী হিসেবে অভিহিত করেন, আর এই কাজগুলোর জন্য হাঁসগুলোকে দেওয়া হয় কঠোর ট্রেনিং। চীনে হাজার হাজার হাঁসকে আর্মিদের সাথে ট্রেনিং দেওয়া হয়, যাতে এরা সৈনিকদের পরিবর্তে সৈনিকদের মতো কাজে আসতে পারে। নাম্বার 11, যদিও এতদিন পর্যন্ত যে কোনো বিস্ফোরক খুঁজে বের করতে কুকুরের জুড়ি মেলা ভার বলে মনে করা হতো, তবে এবার কুকুরের বদলি হিসেবে কাজ করবে বেজি। বিশ্বে প্রথম কোনো দেশের সেনাবাহিনীতে এবার কুকুরের বদলি হিসেবে বিস্ফোরক উদ্ধারের কাজে ব্যবহার করা হবে বেজিদেরকে। এমন ঘটনা ঘটিয়ে আলোচনায় উঠে এসেছে শ্রীলঙ্কান সেনাবাহিনী। শ্রীলঙ্কার সেনাবাহিনী এবার একদল বেজিকে নিয়োগ করেছে। শিকারী প্রাণী হিসেবে বেজি বা নেউলের এমনিতেই সুনাম আছে। বিষাক্ত কোনো সাপ মারার জন্য এই প্রাণীরা সুপরিচিত। মাইন ও বিস্ফোরক খোঁজার কাজেও পারদর্শী বেজি। এদের ঘ্রাণ শক্তি কুকুরের চেয়েও কোনো অংশে কম নয়। কিছু কিছু ক্ষেত্রে বেজিরা কিন্তু কুকুরকেও টেক্কা দিতে পারে, আর এটা প্রমাণিত। এমন কোনো সৃষ্টি নেই যা কোনো না কোনো ভাবে মানুষের কল্যাণে কর্মরত নেই। যদিও মানুষের বিবেচনায় তা নেই, তা বুঝে হোক বা না বুঝে পশু পাখিদেরকে আমরা কষ্ট দিয়েই থাকি, কিন্তু পশু পাখিদের ট্রেনিং দেওয়ার মাধ্যমে তারা এখন মানুষের সমকক্ষ হতে চলেছে। তবে কি এদের ট্রেনিং দিয়ে মানুষের মতো বুদ্ধিমান বানানো সম্ভব? আর যদি তাই হয়, তাহলে কি পশু পাখি আর মানুষ বন্ধুত্ব করে একসাথেই বসবাস করতে পারবে, নাকি পুরো শাসন চলে যাবে পশু পাখি এবং যন্ত্রদের কাছে? মানুষকে কি তখন দাসত্ব করতে হবে? হয়তো সেটা হবে না, কিন্তু প্রকৃতির তার নিজের নিয়মে চলে। মানুষ যতই প্রকৃতিকে কন্ট্রোল করার চেষ্টা করুক না কেন, হয়তো বা প্রকৃতির প্রতিটি জীব একই সাথে বন্ধুসুলভ আচরণ করে বসবাস করলে সেটি মানুষের জন্য কল্যাণী হবে। প্রকৃতির সামনে মানুষ বড়ই অসহায়। বর্তমান বিশ্বের পরিস্থিতি এর সর্বোত্তম প্রমাণ। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।